আছে। তাহলে আপনারা প্রথম একটা আনসার করেন যে আইনসভার মৌলিক কাজ কি, এটা একটু কমেন্টে সব আনসার করেন। সোহান কমেন্ট করছেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ? একটু কমেন্ট করেন সবাই যে আইনসভার মৌলিক কাজ কি। দেখেন 4টা এখানে অপশন আছে: বিচার কার্য পরিচালনা, আইন প্রণয়ন, নির্বাহী বিভাগের উপর নিয়ন্ত্রণ, আর প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ। সব একটু দ্রুত কমেন্ট করবেন। আর আনসার লেখার সময় অবশ্যই মানে 1-এর খ, 2-এর খ বা 1-এর বি, 1-এর এ, 1-এর গ এভাবে লিখবেন যাতে কমেন্ট একটু দেরিতে আসলেও বুঝতে পারি। আচ্ছা, অনেকেই কমেন্ট শুরু করছে, আমার সবার কমেন্ট এসে পৌঁছায় নাই। আচ্ছা, আইনসভার হচ্ছে মৌলিক কাজ কি? তো আইনসভার মৌলিক কাজ কি? বিচার কার্য পরিচালনা। এটা কার মৌলিক কাজ? এটা কিন্তু আইনসভার মৌলিক কাজ না। এটা হচ্ছে কাদের মৌলিক কাজ? যারা হচ্ছে বিচার বিভাগ, তাদের মৌলিক কাজ কি? যে বিচার কার্য পরিচালনা। তাহলে এটা হবে না। এখন বাকি 3টার মধ্যে বলেন, একটা ক্লু আপনাদের কমাই দিলাম। বিচার কার্য কে করবে? যারা হচ্ছে বিচার বিভাগ। একটু সবাই দ্রুত কমেন্ট করেন। আচ্ছা, তারপর নির্বাহী বিভাগ। তো নির্বাহী বিভাগ হচ্ছে কারা কাজ করে? যারা হচ্ছে আমলা আছে, প্রশাসন আছে, তারা হচ্ছে নির্বাহী বিভাগের অংশ। আর প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এটা মন্ত্রিসভা করে থাকে। হচ্ছে প্রশাসনিক যে কোনো সিদ্ধান্ত মন্ত্রিসভা করে থাকে। তাহলে আইন হচ্ছে সবার মৌলিক কাজ কি? আইন প্রণয়ন করা। আইনসভা কিন্তু অনেক কাজ করে থাকে, বাজেট উপস্থাপন করে থাকে আইনসভা, তারপরে আইনসভাতে কোনো আইন পাশ করা হয়ে থাকে, তারপরে আইনসভাতে কোনো নিন্দা প্রস্তাব পাশ করা হয়ে থাকে। এছাড়াও আইনসভা আরো অনেক কাজ করে থাকে। কিন্তু তার মৌলিক কাজ কি? বেসিক কাজ কি? বেসিক কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। কিন্তু দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে নিম্ন হচ্ছে আয়ের দেশ, যে দেশগুলো আছে, তারা কিন্তু হচ্ছে আইনসভাতেই সবকিছু করে মোটামুটি, সেখান থেকেই বেশিরভাগ কাজ চালানো হয়ে থাকে। তবে যদি মৌলিক কাজ মানে আসে পরীক্ষাতে, অবশ্যই আমরা দিব আইনসভার মৌলিক কাজ কি? আইন প্রণয়ন করা। তাহলে আইনসভার মৌলিক কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আচ্ছা, এইটা ইনশাল্লাহ সবাই পারবেন। এটা তো সাধারণ জ্ঞানেও আছে, আবার রাষ্ট্রবিজ্ঞানেও আছে। আইনসভার সংগঠনে সাধারণত কয় ধরনের হয়, না আইনসভা কয় ধরনের হয়ে থাকে, এটা ইনশাল্লাহ সবাই পারবেন। অনেকে আনসার করছেন 1-এর বি, 1-এর বি, 1-এর বি। আচ্ছা, কমেন্টগুলো একটু পরে আসছে। আচ্ছা, 2 নম্বরটা একটু করেন যে 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের। তো এটা পড়তে পড়তে আমরা এক্সট্রা একটু তথ্য দেখে ফেলি যে আইনসভা হচ্ছে বিষয়ে বাংলাদেশের যে পার্লামেন্ট আছে সেটা হচ্ছে, আমরা কিন্তু অনেকে জানি না কয়তালা। ঠিক আছে, বাংলাদেশের পার্লামেন্টটা হচ্ছে কিন্তু 9 তালা। বাংলাদেশের পার্লামেন্টটা হচ্ছে 9 তালা। অনেকে আমরা দেখে ভাবি যে দূর থেকে যে মনে হয় 1 তালা বা 2 তালা বা 3 তালা। তো এর স্পেসিফিক কখনো প্রশ্ন আসতেও পারে, আপনারা আনসার করেন, আমি এক্সট্রা তথ্য বলতেছি। বাংলাদেশের জাতীয় যে পার্লামেন্ট আছে এটা কিন্তু 9 তালা একটা ভবন। অনেক সময় প্রশ্ন এসে থাকে যে জাতীয় সংসদ কয় তালা। আচ্ছা, অনেকে আনসার করছে যে বি, অনেকে করছে খ। হ্যাঁ, আইনসভা হচ্ছে 2 ধরনের হয়ে থাকে। ঠিক আছে, 2 ধরনের: এক কক্ষ বিশিষ্ট আইনসভা আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো বাংলাদেশের আইনসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট। আচ্ছা, এই কক্ষ বিশিষ্ট বলতে যে রুম একটা এরকম না, আবার দ্বিকক্ষ বিশিষ্ট মানে যে 2 তলা এমনও না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সবাই কিন্তু এক ফ্লোরেও থাকতে পারে। এক পাশে হচ্ছে এক কক্ষ বিশিষ্ট নিম্ন কক্ষ, আর এক পাশে হচ্ছে উচ্চ কক্ষ। এটা জাস্ট একটা হচ্ছে সংজ্ঞা, মানে এটা একটা হচ্ছে পার্লামেন্টারি সংজ্ঞা। এটা কিন্তু এমন না যে 1 তলা বা 2 তলা। বাংলাদেশে কিন্তু এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। আর আমেরিকাতে, তারপরে ভারতে, এগুলাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। অনেকেরই সঠিক হয়েছে, সবার কমেন্ট একটু লেটে আসতেছে যদিও। আচ্ছা, এরপরে ইউনিক্যামেরাল পার্লামেন্ট বলতে কি বোঝায়, এটা একটু সবাই আনসার করেন যে ইউনিক্যামেরাল। এখানে ইউনি শব্দটা আছে, দেখেন এটা দিয়ে আপনি ক্লু পাবেন যে ইউনিক্যামেরাল পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট? 2, 1, 3, 4। এস আর 2-এর বি। জি হয়েছে, সবাই একটু শুধু এ বি না লিখে 2-এর বি, 3-এর বি বা 4-এর বি বা 5-এর সি এভাবে একটু আনসার করবেন, তাহলে আমার জন্য দেখতে সুবিধা হয়। আচ্ছা,
ইউনিক্যামেরাল পার্লামেন্ট। ইউনিক, দেখেন পৃথিবীতে ইউনিক জিনিস কি? সাধারণত আমরা যখন কোনো জিনিস একটা হয় সেটা কি বলি? ইউনিক জিনিস। তার মানে ইউনি, এখানে এর মধ্যেই উত্তর কিন্তু আছে। ইউনিক মানে কয়টা? একটা। তাহলে ইউনিক্যামেরাল কি হবে? এক কক্ষ বিশিষ্ট আইনসভা। যেমন বাংলাদেশে কি এখন পর্যন্ত স্টিল এক কক্ষ বিশিষ্ট আইনসভা, তবে প্রস্তাব দেওয়া হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তবে সেটা এখনো বাস্তবায়ন হয় নাই। আচ্ছা, এটা তো আরো সহজ, এটা ক্লু দেয়াই আছে এখানে, বাই ক্যামেরাল। তাহলে 4 নম্বরটা একটু সবাই দ্রুত আনসার করেন, এটা ইনশাল্লাহ সবাই পারবেন আশা করি, কারণ যেহেতু আগেরটা হচ্ছে অলরেডি হয়ে গেছে, তা আইনসভা আছেই মাত্র 2টা, অলরেডি আমরা একটা আনসার পাই গেছি আগেই, তাহলে এটা ইনশাল্লাহ সবাই পারবেন ইনশাল্লাহ। যে বাই ক্যামেরাল পার্লামেন্ট বলতে কি বোঝায়? এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট, বা 2 কক্ষ বিশিষ্ট, 3 কক্ষ বিশিষ্ট, বা কোনোটিই নয়। তা আইনসভা আছেই মাত্র 2টা, তার মধ্যে আমরা 3 নম্বর অলরেডি একটা সলভ করছি। 4 খ জাহিদ, তারপরে আরেকজন লিখছেন হচ্ছে আলামিন, এমডি আলামিন, উচ্চ কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট। আবু দায়ান লিখছেন যে নরসিংদী থেকে। জি ধন্যবাদ আমাদের সাথে ক্লাসটি করার জন্য। আনসার করেন সবাই একটু। ইতি 4 বি। আচ্ছা, আমার জন্য নাম্বারটা দেখতে অসুবিধা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, অনেকেই আনসার করছেন। জুই আনসার করছে দ্বিকক্ষ বিশিষ্ট। হ্যাঁ, এটা দ্বিকক্ষ বা 2 কক্ষ বিশিষ্ট, ঠিক আছে, যেটা অপশনে থাকবে সেটাই সঠিক, দ্বিকক্ষ বা 2 কক্ষ। তাহলে বাই মানেই তো 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কোন ধরনের আইনসভার কার্যকারিতা সর্বাধিক? এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট, নাকি উভয় সমান কার্যকর, নাকি কোনোটিই নয়? এইটা যারা পারবে তাদের বোঝা যাবে প্রিপারেশনটা অনেক ভালো। এই 5 নম্বর প্রশ্নটা হচ্ছে কিন্তু অনেক ডিপ প্রশ্ন এবং অনেক বেসিক থেকে একটা প্রশ্ন আসছে, অনেক ভিতর থেকে। এটা যারা পারবে তাদের প্রিপারেশন বোঝা যাবে অনেক ভালো। এটা একটু সবাই কষ্ট করে আনসার করেন। যে যুক্তরাষ্ট্রীয় যে সরকার ব্যবস্থা আছে তাদের কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষ, উচ্চকক্ষ। উচ্চকক্ষের নাম সিনেট, উচ্চকক্ষের যে নামটা আছে সেটা হচ্ছে কি? সিনেট। আর নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এটা বিসিএস এ আসছিল 49তম। আচ্ছা, আর লিখলাম না, দেখা যাচ্ছে। তাহলে নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আর উচ্চকক্ষ হচ্ছে সিনেট। সিনেটে হচ্ছে আছে 100 জন, আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে 438 জন। এই টোটাল যে 538 জন, এই 538 জনকে একসঙ্গে বলা হয় ইলেকট্রাল কলেজ, 538 ইলেকট্রাল কলেজ, ঠিক আছে। তাহলে ওদের উচ্চকক্ষে আছে 100 জন, আর নিম্নকক্ষে আছে 438 জন। এখন এই 100 জনের পাওয়ার কি বেশি নাকি কম? নাকি এই 438 জনের বেশি নাকি কম? নাকি উভয়ই সমান কার্যকর, নাকি কেই সমান কার্যকর নয়? এটা একটু আনসার করেন সবাই। এখানে কিন্তু হিউজ ইনফরমেশন অলরেডি হয়ে গেছে, যে উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ও উচ্চকক্ষে 100টা সিনেটে হচ্ছে সদস্য আছে, নিম্নকক্ষে 438টা, টোটাল 538টা ইলেকটোরাল কলেজ আছে। এই যে সংসদ সদস্য যারা আমেরিকার। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করতেছি কালারটা। আচ্ছা, তাহলে এখন আপনার একটু কমেন্ট গুলো পড়ে আসি। এমডি আলামিন দ্বিকক্ষ বিশিষ্ট, রাইসা আক্তার 5 বি, মোস্তাকিম বিল্লাহ 5 বি, জাহিদ 5 খ, প্রমিদাস 5 খ, সোহান 5 খ, নাসরিন জাহারিন 5 খ, জান্নাতুল খাদিজা 5 খ, এমডি আলামিন আহমদুল্লাহ আল আলামিন 5 খ। আচ্ছা, বেশিরভাগই 5 খ আনসার করছেন এবং সবার উত্তরই সঠিক হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের প্রিপারেশন আমাদের সাথে, তার মানে যারা আছে আপনাদের সবার প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সবার, কারণ সবারই মোটামুটি সঠিক হয়েছে। কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে কিন্তু এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষমতাটা বেশি। কারণ আমাদের বাংলাদেশে হচ্ছে যদি দ্বিকক্ষ কোনো করেও তাহলে কিন্তু তাদের ক্ষমতা দিবে না। রাজনীতিবিদরা সবসময় কি করবে? নিজেদের হাতেই ক্ষমতাটা রাখবে। কিন্তু আমেরিকাতে কি করছে? যদি নিম্নকক্ষ কোনো বিল পাশও করে
তবুও সেটা কিন্তু হচ্ছে উচ্চকক্ষে পাশ হবে কি হবে না সেটা সিওরিটি নাই। এই কারণে তাদের হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট ক্ষমতাটা বেশি। তার মানে এই 100 জনের ক্ষমতা তাদের কাছে অনেক বেশি। কারণ নিম্ন কক্ষ থেকে একটা বিল পাশ করলো, সেটা কিন্তু উচ্চ কক্ষে পাশ হইতেও পারে, নাও পারে। আর উচ্চ কক্ষে যদি পাশ না হয়, সেই বিলটা ক্যান্সেল হতে পারে। ঠিক আছে, এই জন্য তাদের উচ্চ কক্ষের ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্ন থেকে চলে যাই, পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, 6 নাম্বারটা একটু আনসার করেন যে সাধারণত কোন কক্ষের সদস্যরা সরাসরি জনগণের ভোট থেকে আসে? নিম্ন কক্ষ নাকি উচ্চ কক্ষ নাকি উভয় কক্ষ? এখানে কিন্তু একটা প্রশ্ন আছে সাধারণত, এটাকে, কারণ একটা দেশ থাকতেই পারে যে দেশে হচ্ছে দুই কক্ষই কি হয়েছে, জনগণের ভোট থেকে আসছে। এটা কিন্তু চাওয়া হয়নি, বলতে সাধারণত কি হয়ে থাকে, মানে বেসিক্যালি কি হয়ে থাকে, যে উচ্চ কক্ষ হচ্ছে জনগণের ভোট থেকে আসে নাকি নিম্ন কক্ষ আসে নাকি উভয় কক্ষই আসে? এমডি আলামিন আনসার করছিল উভয় সমান। উভয় সমান না, বাকি সবার মোটামুটি ঠিক আছে। আপনি একটু ব্যাখ্যাটা তাহলে শুনছেন ইনশাল্লাহ। জাহিদ আনসার করছে 6 খ। জুই নিম্ন কক্ষে। মিষ্টি আসমা তাবাচ্চুম মিষ্টি 6 বি। এটা আপনাদের প্রায় সবার আনসার হয়েছে যে সাধারণত নিম্ন কক্ষ যেটা থাকে সেটা হচ্ছে কি জনগণের ভোট থেকে আসে সরাসরি। আর যেটা উচ্চ কক্ষ থাকে সেটা সেই ভোটাররা, মানে পার্লামেন্টের মেম্বাররা অনেক সময় নির্বাচিত করে থাকে, অথবা সেটা অন্য কোনো পলিসিতে হচ্ছে সুশীল সমাজ থেকে আসে বা একটা পলিসিতে আসে। বা অনেক সময় আমেরিকায় কিন্তু আবার হচ্ছে এই উচ্চ কক্ষ অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে সরাসরি ভোটে আসে। সেটা কিন্তু আগে বলছি দু একটা দেশ ব্যতিক্রম থাকতেও পারে, কিন্তু সাধারণত চাওয়া হয়েছে। তো সাধারণত কিন্তু নিম্নকক্ষ হচ্ছে জনগণের ভোট থেকে আসে, আর উচ্চকক্ষ সাধারণত অন্য কোনো ভাবে এটা গঠন করা হয়। ঠিক আছে, সরাসরি ভোটে সাধারণত খুব কমই আসে, দুই একটা আসলেও সেটা কিন্তু আমরা আনসার নিব না, কারণ এখানে আমাদের কি আছে সাধারণত। আচ্ছা, এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবো যে কোন রাষ্ট্রের আইনসভা উচ্চকক্ষ পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী? তাহলে পৃথিবীর সবচাইতে বেশি শক্তিশালী হচ্ছে উচ্চকক্ষ কোথায় আছে? যুক্তরাজ্যে, ভারতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডাতে। এখানে কিন্তু এই তিনটা দেশের সবগুলোরই কি আছে, উচ্চকক্ষ কিন্তু একটা শক্তিশালী আছে, 3 দেশেরই আছে। কিন্তু কোন দেশের সবচাইতে বেশি শক্তিশালী উচ্চকক্ষ? 7 নাম্বার, সবাই একটু কষ্ট করে আনসার করবেন, দ্রুত একটু। স্যার ইতি আমার কোনো কমেন্ট দেখেন না। স্যার ক্লাস শেষে পিডিএফ দেওয়া হবে কি? হ্যাঁ, পিডিএফ ইনশাল্লাহ হচ্ছে আপনাদের যে পিডিএফ লাগবে এটা হচ্ছে ইনবক্স করলে ইনশাল্লাহ দিবে, যেহেতু ক্লাস আপলোড দেয়, ক্লাস তো থাকেই, এই কারণে হচ্ছে পিডিএফ হয়তো আপলোড করবেন না পেজে সরাসরি, যাদের লাগবে ইনবক্স করবেন। ইতি আপনার কমেন্ট পড়ছি, কিন্তু আগে হয়তো পড়া হয়নি, নেটে তো সবসময় তাকাই নাই, অনেক সময় স্কিপ হয়ে যেতে পারে। 7 ক ইতি রুবিনা আক্তার, 6 জাহিদ 7 গ, মুস্তাকিম বিল্লাহ 7 ক। আচ্ছা, এই আনসারটা হচ্ছে একজন একটা করছে, বেশিরভাগ সময় বাকি যে 6টা প্রশ্ন ছিল সবাই অনেক ভালোভাবে পারছে, তবে এটা দেখা যাচ্ছে কনফিউজিং আছে সবাই। তাহলে আমরা আনসারটা দেখি। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের, তো মার্কিন যুক্তরাষ্ট্র কেন সেটা কিন্তু আগেও বলছি, ওইখানে যে 100 জন আছে উপরে উচ্চকক্ষে সিনেটে, তারা হচ্ছে অনেক শক্তিশালী, কারণ তারা কিন্তু হচ্ছে বিল আটকাই দিতে পারে। ঠিক আছে, তারা বেশিরভাগ বিলি কি করতে পারে, আটকাই দিতে পারে। আর ওখানে কিন্তু হচ্ছে আরো একটা বিষয় আছে, এই যে 100 জনের যে হচ্ছে আছে, 100 জনের ভোট কিন্তু বাংলাদেশের মতো করে হয় না, যে 100 জন আছে যেমন কিছুদিন পরে কিন্তু নির্বাচন তাদের, এখানে 3টা ভাগে নির্বাচন হয়। 33 জন, 33 জন, তারপরে 34 জন, মানে প্রত্যেক 2 বছর পর পর নির্বাচন হয়। এটা একটু সবাই একটু দেখে রাখবেন যে আমেরিকাতে যে উচ্চ কক্ষ আছে সেই উচ্চ কক্ষে নির্বাচন হয় প্রত্যেক 2 বছর পর পর। তাহলে এই 100 জনের ক্ষমতা মেয়াদ কিন্তু 6 বছর, তাদের কিন্তু হচ্ছে নিম্নকক্ষের মেয়াদ কিন্তু 4 বছর, বাট উচ্চকক্ষে 6 বছর। কিন্তু এই 6 বছর কিন্তু একসঙ্গে কিন্তু নির্বাচন 100 জনের হয় না, এখানে 33 জন একবার হয়, তারপরে একবার 33 জন, তারপরে একবার 34 জন, এইভাবে এই 100 জনকে পরিবর্তন করা হয়। তার মানে এখানে যে আমার 100 জন থাকলো, আমি এখন ট্রাম্প মনে করেন ক্ষমতায় আছে, চাইলেও 100 জন চেঞ্জ করে আমার মন মতো লোক বসে নিও পারবে না,
তার কিন্তু মোট ক্ষমতাই মাত্র 4 বছর। তো সেখানে কিন্তু 4 বছরের সর্বোচ্চ 66টা নির্বাচন হইতে পারে, 66 জনের, 33 বা 67 হইতে পারে, তো 34 পরে। ঠিক আছে, তাহলে এখানে 3টা ভাগে নির্বাচন হয় এবং সেটা 2 বছর পর পর। এই কারণে তারা খুবই শক্তিশালী, তাদের চাইলেই চেঞ্জ করে ফেলা যায় না। এই জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হচ্ছে আমেরিকার উচ্চকক্ষ বা সিনেট, সবচেয়ে শক্তিশালী। আশা করি ক্লিয়ার। স্যার আমার কাছে প্রশ্নগুলো পরে আসে কেন? নেটের সমস্যার কারণে হতে পারে প্রশ্নগুলো পরে আসে, এমন হতে পারে। প্রমিদাস হালিমা আসলাম স্যার, এটা কি ফ্রি ক্লাসের কথা, ক্লাস শুরু হয় বলবেন? হ্যাঁ, এটা এখনো ফ্রি ক্লাসই বলতে গেলে চলে। আমাদের হচ্ছে যখন আমরা মেইন লেকচার শুরু করব তখন আমরা আবার ক্লাসগুলো হচ্ছে প্রথম থেকে আরেকবার ভালোভাবে রিপিট করব। এখন ক্লাস চলতেছে সিরিজ, এটা ক্লাস নাম্বার 2। তবে হচ্ছে এটা আমরা হচ্ছে আরো ডিপলি পড়বো যখন আমাদের মূল কোর্স শুরু হবে, আরো ডিপলি পড়বো। এখন জাস্ট বেসিক পড়তেছি সবাই একসাথে। মিষ্টি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই, আমরা একটা সময় নষ্ট না করি। আচ্ছা, এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের প্রেক্ষাপটে এখনকার। তো আইনসভা যে বিধির মাধ্যমে পরিচালিত হয়, এখানে 4টা আছে। আচ্ছা, কারণ বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় মানে হচ্ছে পার্লামেন্টে কি হচ্ছে, যার যখন খুশি দাঁড়ায় পড়তেছে। ঠিক আছে, এটা কিন্তু দাঁড়ানো যাবে না। তো এই যে দাঁড়ানোর যে মানে বিধিটা আছে এখানে কোনটা অনুযায়ী, তো এটা তো হবে না কাস্টিং ভোট, জানেন এটা স্পিকারের ভোটকে কি বলে, কাস্টিং ভোট, এটা বাদ। তাহলে বাকি 3টার মধ্যে বলেন। আর কোরাম তো জানেন 60 জনের যে হচ্ছে সদস্য যখন একসঙ্গে হয় সেটা একটা কি, যাতে যাতে সংসদে একটা কোরাম হয়, 60 জন একসঙ্গে হলে, এর নিচে হলে কোরাম চলবে না। এখন বাকি 2টা বলেন, এই 2টার মধ্যে কোনটা উত্তর হবে? আমি 2টা কমাই দিলাম। আইনসভা যে বিধির মাধ্যমে পরিচালিত হয়। জুই ক্লিয়ার। স্যার হচ্ছে আমার কেস পিডিএফ, আচ্ছা পিডিএফ আপনারা হচ্ছে ইনবক্স হচ্ছে করেন, ইনশাল্লাহ হচ্ছে আপনাদের এখান থেকে হচ্ছে সরবরাহ করবে ইনশাল্লাহ। পেজ ইনবক্স করেন। ইতি কমেন্ট করছে 8 এর ক। রুবিনা আক্তার ভাই, এই ক্লাসটা কি স্কুল পর্যায়ে কোনো কাজ? এই ক্লাসটা আপনার সব কাজে আসবে, কারণ এটা হচ্ছে আপনার হচ্ছে পৌরনীতিতেও আছে, আবার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানেও আছে, আবার সাধারণ জ্ঞানেও আছে। সাধারণ জ্ঞানে হচ্ছে এর মধ্যে 20টা যে আজকে এমসিকিউ আছে এর মধ্যে হচ্ছে 12 থেকে 15টা সরাসরি সাধারণ জ্ঞানের সাথে সম্পর্কিত। যার কোনো কিছু নাই, রাষ্ট্রবিজ্ঞানও নাই কিংবা পৌরনীতি নাই, তারও কাজে লাগবে। ঠিক আছে, আর এমনি পৌরনীতি তো মাস্ট আসবেই। তাহলে আইনসভা যে বিধির মাধ্যমে পড়েছে একটা রুলস অফ প্রসিডিউর, ইতির আনসারটা হয়েছিল। আর 2-1 জন লিখছে এমডি আলামিন কোরাম, কোরাম হবে না, কোরাম হচ্ছে আমি আগে কাটাতে দিছিলাম, আপনি খেয়াল করেন না হয়তো, বা নেটে আপনার স্লো হইতে পারে হয়তো বা। কোরাম হচ্ছে কি, যে 60 জন সংসদ সদস্য যখন একসঙ্গে হয় তখন সেটা একটা কোরাম, তার নিচে একটা সংসদ পার্লামেন্ট রান করা সম্ভব না। কারণ অনেক সময় দেখেন মোট সদস্য 300 জন, তো 300 জন কি সবসময় উপস্থিত থাকতে পারে? চাইলেও পারে না, অসুস্থ থাকতে পারে, কারণ কোনো কাজ থাকতে পারে, নির্বাচনী এলাকায় কাজ থাকতে পারে, দেশের বাইরে যেতে পারে, চিকিৎসা নিতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এই কারণে সর্বনিম্ন হচ্ছে একটা পার্লামেন্ট বাংলাদেশের জন্য রান করার জন্য মানে হচ্ছে শর্ত হচ্ছে কমপক্ষে 60 জন হতে হবে। এই 60 জনকে একসঙ্গে কোরাম বলে, এটা আনসার হবে না। ঠিক আছে, তাহলে এটা হবে রুলস অফ প্রসিডিউর। তো যার মানে এবার অনেক এমপি নতুন নতুন আসছে, যার কারণে তারা রুলস অফ প্রসিডিউর গুলো জানে না ঠিকভাবে। এটা যার কারণে, না জানার কারণে কি করতেছে, যখন তখন দাঁড়ায় পড়তেছে, মানে মনে করছে এটা একটা ডিবেট স্পেস, আমাকে দাঁড়ায় পড়তে হবে। কিন্তু সংসদের কিন্তু রুলস আছে, সেখানে কি করতে হবে, আমাকে দাঁড়াতে হলে নোটিশ দিতে হবে। ঠিক আছে, নোটিশ দিতে হবে, নোটিশে দাঁড়ানো যাবে। আর যদি কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কেউ কাউকে, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট দাঁড়াতে পারে। যদি কাউকে পার্সোনাল অ্যাটাক করা হয় সেক্ষেত্রে সে মানে হচ্ছে দাঁড়াতে পারে। ঠিক আছে, পয়েন্ট অফ অর্ডার, যেটা হচ্ছে সরাসরি দাঁড়াই মানে হচ্ছে মানে ইনস্ট্যান্ট দাঁড়ানো যায়, সেটার নাম হচ্ছে পয়েন্ট অফ অর্ডার। এটা 2টা ভাবে দাঁড়ানো যায়, কাউকে ব্যক্তিগত আক্রমণ করলে, আর একটা হচ্ছে চলমান, বাংলাদেশের কোন চলমান ইস্যুর উপরে কথা চলতেছে, মানে হচ্ছে একদম রিসেন্ট, কালকে ঘটছে আজকে ঘটছে এমন কোনো বিষয়েও দাঁড়ানো যায়, মানে রুলস ছাড়াই দাঁড়ানো যায়, রুলস অফ প্রসিডিউর না মানে দাঁড়ানো যায় পয়েন্ট অফ অর্ডারে। ঠিক আছে, পয়েন্ট অফ অর্ডার 2 ভাবে হয়। একটা হচ্ছে কি, যে আমাকে কেউ ব্যক্তিগত আক্রমণ করছে আমি দাঁড়াতে পারবো। ঠিক আছে, বা আমার মানে হচ্ছে দলের কাউকে করছে, সে উপস্থিত নাই, আমি তাকে প্রতিবাদ করতে পারি। এইটা হচ্ছে একটা পয়েন্ট অফ অর্ডার। আর দ্বিতীয়ত হচ্ছে চলমান কোনো বিষয়ে কেউ ভুল ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে, আমি ইনস্ট্যান্ট দাঁড়ায় সেটা আটকাতে পারি, মানে অলরেডি একটা চলতেছে। আর এই যে কেউ যে
ভুল ইনফরমেশন যদি দেয় সেটা কিন্তু সংসদে হচ্ছে কেটে দেওয়া হয়, ঠিক আছে? এই যে কেটে দেওয়া হয় এটা কিন্তু ডিলেট না, এটার নাম হচ্ছে এক্সপান্স, ঠিক আছে? এটার নাম হচ্ছে এক্সপান্স, এক্সপান্স করা হয়। দেখবেন বিভিন্ন সময় স্পিকার বলে থাকে যে আপনার বক্তব্যটি এক্সপান্স করা হলো বা এই অংশটুকু এক্সপান্স করা হলো, তার মানে সংসদে সবকিছু রেকর্ড থাকে, ওই অংশটা রেকর্ড থাকবে না। যেটা এক্সপান্স করা হয় সেটা হচ্ছে মুছে ফেলা হয় সংসদ থেকে। টেলিভিশনে রেকর্ড থেকে গেল কিন্তু সংসদে থাকবে না, ওটা এক্সপান্স উইথড্র করা হয়, ঠিক আছে? এক্সপান্স করা হয়। যদি হচ্ছে স্পিকার নিজে করে সেটা উইথড্র বলে না, যদি বক্তা নিজে মানে হচ্ছে নিজের বক্তব্য প্রত্যাহার করে সেটা হচ্ছে উইথড্র, কিন্তু স্পিকার যদি জোর করে রিমুভ করতে হয়, সে বক্তব্য উইথড্র না করে সেটা হচ্ছে এক্সপান্স। এটা মনে রাখবেন যে কোনো বক্তব্য সংসদে যদি স্পিকারের দ্বারা কি করা হয়, রিমুভ করা হয়, সেটাকে বলে এক্সপান্স। আচ্ছা, তাহলে এটা সবাই ক্লিয়ার ইনশাল্লাহ? সবাই একটু জানাবেন ক্লিয়ার কিনা। দু একটা প্রশ্ন একটু বেশি সময় লাগতেছে কারণ আমি সংশ্লিষ্ট একটু বলে যাচ্ছি যে আপনাদের কাজে লাগে, অন্য কাজে লাগে। আচ্ছা, আইনসভার গুরুত্বপূর্ণ যে কমিটিগুলো আছে এগুলা হচ্ছে নাম কি? পাবলিক অ্যাকাউন্ট কমিটি, রুলস কমিটি, এটা কমিটি ছিল আর কি, রুলস কমিটি, স্পেশাল কমিটি। আচ্ছা, এটা একটু আনসার করেন, আইনসভার যে গুরুত্বপূর্ণ কমিটিগুলো হয় তার নাম কি? স্যার আরেকটু হচ্ছে ফাস্ট পড়ান, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা একটু ফাস্টে পড়বো, কিন্তু এইটা একটু সময় বেশি লাগছে কারণ প্রশ্নটা সাথে অনেক প্রশ্ন জড়িয়ে আছে তো, আর বর্তমান প্রেক্ষাপটে তাই একটু ভালো করে বলে দিলাম আর কি। এমনিতেই সাধারণত আমি একটু বেশি ফাস্ট পড়ে, আরো মানুষ যে বলে যে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কি প্রত্যেকদিন হয় না? প্রত্যেক বুধবারে 7টার সময় হবে ইনশাল্লাহ এখন থেকে। প্রত্যেক বুধবারে 7টার সময়, মানে 7টা বলতে 7:30 আর কি, মাগরিবের নামাজের পরে, প্রত্যেক বুধবারে। ইতি 9-এর খ, জাহিদ 9-এর খ, মিষ্টি 9-এর খ, নুরুদ্দিন 9-এর ঘ, মণিমুক্তা 9-এর খ, নীল আকাশ 9-এর খ। সে এবার মনে হয় কারোরই মনে হয় উত্তর হয় নাই সম্ভবত। আচ্ছা, যাই হোক আমরা দেখি, কারোরই মনে হচ্ছে হয় নাই। এটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি, ঠিক আছে? এটা মুখস্থ করে নেবেন যে আইনসভার যে কমিটিগুলো করা হয়, কালকে একটা কমিটি করা হয়েছে কি সম্পর্কিত, আইনমন্ত্রী যে হচ্ছে যে ডিপার্টমেন্টটা চালাই, ঠিক আছে? তো সেই ডিপার্টমেন্টের জন্য একটা আলাদা একটা হচ্ছে কি করা হয়েছে, কমিটি করা হয়েছে। সেই কমিটি হচ্ছে কালকে করা হয়েছে। পার্থ সভাপতি হয়েছে, এমপি, পার্লামেন্ট মেম্বার পার্থ। সবাই ছিলেন মনে হয়, পার্থ তো যে অনেক ফেমাস একজন পার্লামেন্ট মেম্বার। তো হচ্ছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তিনি হচ্ছে সভাপতি হয়েছেন স্ট্যান্ডিং কমিটি কালকে, আইন মন্ত্রী যে রিলেটেড যা হচ্ছে ঘটনা ঘটবে সেটার জন্য। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এইটা মোটামুটি সবাই পারবেন ইনশাল্লাহ। যে সরকারি বিল কাকে বলে, ঠিক আছে? সরকারি বিল কাকে বলে, এটা ইনশাল্লাহ সবাই পারার কথা। এটা কিন্তু সাধারণ জ্ঞানেও আছে, রাষ্ট্রবিজ্ঞানেও আছে, পৌরনীতিতেও আছে, সমাজবিজ্ঞানেও আছে, এটা কিন্তু সব জায়গায় মোটামুটি আছে যে আইনসভায় উত্থাপিত সরকারি বিল বলতে কাকে বোঝায়। দশের গ, এমডি আলামিন। জাহিদ 10-এর গ। আচ্ছা, এটা মোটামুটি হচ্ছে সবাই পারবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে সরকারের যদি কোনো মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার কেউ যদি বিলটা উত্থাপন করে সেটা হচ্ছে একটা সরকারি বিল। এখন এখানে একটু কনফিউশন থাকতে পারে, সেটা আমি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে ধরুন মনে করেন যে বিএনপি এমপি আছে 215 জন। এখন এই 215 জনে যে কেউ কোনো বিল তুললো তার মানে সরকারি বিল না কিন্তু। এখন মন্ত্রী আছে কতজন? প্রধানমন্ত্রী সহ খুব সম্ভবত 50 জন, যদি ভুল না করে থাকি 50 জন আছে। এই 50 জন যে মন্ত্রী প্রতিমন্ত্রী দিয়ে আছে, ঠিক আছে, মানে মন্ত্রিসভাতে এই 50 জন আছে, এই 50 জনের বিলকে বলা হবে হচ্ছে সরকারি বিল। এই 50 জনের যে বিল সেটা হচ্ছে একটা সরকারি বিল, ঠিক আছে? এই 50 জনের সরকারি বিল। আর বাকি যে এখানে 215 এক্সট্রা যা যা আছে, তারপরে অতিরিক্ত আরো যারা হচ্ছে মহিলা সংরক্ষিত আসন থেকে আসছে, মানে বাকি সব মিলে কত থাকে, 300 জন থাকে। তাহলে আর এই 50 জন বাদে
তো এই মন্ত্রিসভা কিন্তু বাড়তেও পারে, এটা কিন্তু ফিক্স না যে এই 50 জনই সরকারি বিল। মন্ত্রিসভা বড়ও হতে পারে, চাইলে 60 জন হতে পারে, তাহলে এখানে যে কয়জন অবশিষ্ট থাকে 55 জন হতে পারে, 53-54 হতে পারে। মানে মন্ত্রী পরিষদের যারা সদস্য, যেসব পার্লামেন্ট মেম্বার মন্ত্রী পরিষদের সদস্য অথবা পদমর্যাদাতে তারা হচ্ছে মন্ত্রী, ঠিক আছে। অনেক সময় এক্সট্রা মন্ত্রী নেওয়া হয়, টেকনোক্র্যাট মন্ত্রী, যারা হচ্ছে এমপি না কিন্তু তারা মন্ত্রী হয়েছে। তো এইরকম যদি কোনো মন্ত্রিসভার সদস্য যদি কোনো বিল যদি পার্লামেন্টে তুলে, তাহলে সেটা হচ্ছে একটা সরকারি বিল। তাহলে মন্ত্রিসভার কি লাগবে? সদস্য হইতে হবে। আর বাকি যত সদস্য আছে সেটা হচ্ছে সে সরকার দলের হোক, বিরোধী দলের হোক, যে দলের হয় হোক, তারা সবাই কি বেসরকারি বিল। তাহলে শুধুমাত্র মন্ত্রী পরিষদের সদস্য যারা, সেগুলো সরকারি বিল। আর তার মানে মন্ত্রী পরিষদের মধ্যে কিন্তু বিএনপির অন্যান্য এমপি কিন্তু ধরা হবে না, মানে যারা মন্ত্রী না। তার মানে অনেক সময় ভাবতেই পারে যে বিএনপির যে কোনো এমপি যারা যেহেতু সরকার, তাহলে তাদের যে কোনো এমপি মনে হয় বিল তুললেই সরকারি বিল, এমন কিন্তু না। ঠিক আছে, শুধুমাত্র মন্ত্রী পরিষদের সদস্যই সরকারি বিল, বাকি সব বেসরকারি বিল। আশা করি ক্লিয়ার। আচ্ছা, 11 নম্বরটা সবাই তো মাত্রই পড়াইছি, ওই সেম রিলেটেড, যে বেসরকারি বিল, এটা তো সবাই পারার কথা। এটা সবাই একটু আনসার করেন, 30 সেকেন্ড আনসার পড়ি, দেখি কি বুঝলেন একটু আগে। স্যার, বিল আর বাজেটের মধ্যে পার্থক্য গুলো বললো ভালো হতো। এটা তো মানে হচ্ছে আপনার হচ্ছে সংক্ষেপে বললে সম্পূর্ণ বোঝানো সম্ভব না। এটা আমরা হচ্ছে যখন আমরা বিল ক্লাস নিব, মূল ক্লাস, এটা তো মূল ক্লাসের মানে হচ্ছে একটা আংশিক অংশ, তখন আমরা ডিটেলসে বলবো। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ ডিটেলসে বলবো। এটা সামান্য এক লাইনে বললে এটা আনক্লিয়ার থেকে যাবে। মরিয়ম আকাশ মুন্নি 11-র ঘ, মিষ্টি 11-র ঘ, জুই ঘ, ইতি ঘ। আচ্ছা, এটা তাহলে আমি চলে যাই, এটা তো সবাই পারছেন। আচ্ছা, এই যে ফার্স্ট রিডিং, নীল আকাশ 11-ডি, রেহান 11-ডি। আচ্ছা হয়েছে, দেখেন ফার্স্ট রিডিং এ আসেন। ফার্স্ট রিডিং কি? তো ফার্স্ট রিডিং যে বিলের উপর ভোটাভুটি, ভোটাভুটি কি শুরুতেই হয়? ভালো কথা, আগে এই রিডিং জিনিসটা কি সেটা আগে বলি। এন্ড রিডিং হচ্ছে, ধরেন একজন এমপি, মন্ত্রী বা যে কেউ একটা বিল উপস্থাপন করলো, ঠিক আছে, এখানে 3টা রিডিং হয়, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং। এই 3টা রিডিং এর পরে তারপরে রাষ্ট্রপতি হচ্ছে যদি কোনো সাইন করে, ঠিক আছে, সেইটা তারপরে একটা হচ্ছে কি হয়, আইনে পরিণত হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে এই রাষ্ট্রপতি হচ্ছে যখন সিগনেচার করবে, তখনই একটা বিল কিসে পরিণত হবে? আইনে পরিণত হবে। তো বিল আর আইনের যে বেসিক পার্থক্য বিল আর আইনের মধ্যে, সেটা হচ্ছে এইটা। আর ডিপ পার্থক্য আমরা যখন ক্লাস আরো ডিপলি করব, এটা তো হচ্ছে বেসিক ক্লাসের অংশ, একটা ফ্রি ক্লাস বলা যায়। ঠিক আছে, সেই জন্য আমরা আপাতত হচ্ছে বেসিক টুকু পড়তেছি, ভিতরে আরো পড়তে হবে, সেটা লং ক্লাস লাগবে, 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস লাগবে। তো বিল মানে হচ্ছে মনে করেন যে কোনো একটা প্রস্তাবকেও সংসদে উত্থাপন করছে, ঠিক আছে, আইন প্রণয়নের উদ্দেশ্যে, সেটা একটা বিল হতে পারে। অথবা মনে করেন যে অর্থ বিলও থাকতে পারে, কিন্তু অর্থ বিলও হতে পারে, যে অর্থ হচ্ছে অর্থনীতি রিলেটেড বা হচ্ছে মনে করেন বাজেট রিলেটেড বিলও হইতে পারে। সেই বিলটা যখন রাষ্ট্রপতি কর্তৃক কি হবে, সিগনেচার হয়ে যাবে, তখন সেটা একটা কিসে পরিণত হবে? আইনে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এখন 3টা রিডিং হয়, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং। মানে 3টা রিডিং এর মধ্যে ফার্স্ট রিডিং এটা আসলে কি, সব একটু কমেন্ট করে জানাবেন। জাহিদ 12-র গ, এমডি আলামিন 12-র ক, নাসরিন জাহান 12-র গ। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা বলে দিই, ফার্স্ট রিডিং হচ্ছে, যেহেতু দেখেন আমরা তো আগেই বলছি যে একটা বিল আনলে 3টা ধাপ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপরে রাষ্ট্রপতির কাছে যাই। আর রাষ্ট্রপতি কিন্তু মজার বিষয় হচ্ছে 14 দিনের মধ্যে সিগনেচার করলেও সই আর না করলেও সই। রাষ্ট্রপতির কাছে খুব বিশেষ ক্ষমতা নাই। রাষ্ট্রপতি হচ্ছে ননির পুতুলের মতো, মানে হচ্ছে তাকে জাস্ট পুতুল সাজায় রাখা হয়েছে এখানে। সে অনেক ক্ষমতা ধর, তার সই না দিলে কিন্তু হবে না, কিন্তু তার ক্ষমতার মধ্যে আবার কিছু লিমিটেশন আছে, যে সে সই দিলেও সই, না দিলেও সই 14 দিনের মধ্যে। ঠিক আছে, কারণ সংসদ থেকে কোনো কিছু গেলে সেটা সে দিলেও সই হয়ে যাবে, না দিলেও সই। সেই জন্য তার কাছে কোনো ক্ষমতা মানে প্রকৃতপক্ষে নাই,
বাট মানে সংসদ অনুযায়ী বা হচ্ছে সংবিধান অনুযায়ী তার কাছে কিন্তু অনেক ক্ষমতা আছে, কারণ তার সই ছাড়া কিন্তু কোনো বিলই কিসে পরিণত হবে না, আইন তো পরিণত হবে না। কিন্তু তার সই অটোমেটিক্যালি হইতে পারে কিভাবে, সে যদি সই দিতে ব্যর্থ হয় 14 দিনের মধ্যে, তাহলে একাই সই হয়ে যাবে। তাহলে ফার্স্ট রিডিংটা হচ্ছে বিল উত্থাপন করার যে সময়টা। মনে করেন যে যেমন এখন ধরেন একটা বিল, এখন একটা অধিবেশন চলতেছে, বর্তমান বাংলাদেশে যে অধিবেশন চলতেছে সংসদে, সেটার নাম হলো বাজেট অধিবেশন। বর্তমান যে অধিবেশন এটার নাম হচ্ছে বাজেট অধিবেশন। তো এখানে কিন্তু অলরেডি অর্থমন্ত্রী হচ্ছে আমির খসরু, তার নামটা মনে রাখবেন, কাজে লাগবে জিকেতে। তো সে কিন্তু একটা বিল অলরেডি হচ্ছে কি করছে, উত্থাপন করছে অলরেডি। তো এই যে বিলটা উত্থাপন করছে, অলরেডি করা হয়ে গেছে, এই বিলের শিরোনামটা সে পাঠ করছে। তো সে যে উপস্থাপন করছে, তিনি তিনি পাঠ করছে, এটা হলো ফার্স্ট রিডিং। মানে তার কাজ অলরেডি মোটামুটি শেষ, মানে এক এক ধাপ, এখনো শেষ না পুরোপুরি, প্রথম ধাপ শেষ। তার মানে একটা রিডিং হয়ে গেছে, তার মানে আমাদের কিন্তু প্রথম রিডিং শেষ। এখন বর্তমানে প্রেক্ষাপটে বুঝে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে কোনো বিল কেউ পাঠ করতেছে দেখে দেখে বা না দেখে হোক, দেখে হোক, সেটা হচ্ছে যখন পাঠ করে সেটাই ফার্স্ট রিডিং। আমরা সেকেন্ড রিডিং এ যাবো এবার। আমরা সবগুলো রিডিং এ রাখছি এখানে যাতে সবাই ক্লিয়ার হয়ে যায়। সেকেন্ড রিডিং এ আসেন। সেকেন্ড রিডিং কি? আচ্ছা, এবার আপনারা বলেন যে বিলের পরে ভোটাভুটি হবে, নাকি হচ্ছে আলোচনা বিল হবে, নাকি উত্থাপন করবে, উত্থাপন তো অলরেডি করছেই, নাকি সাধারণ আলোচনা বিতর্ক হবে? সেকেন্ড রিডিং এ কি হতে পারে আপনারা বলেন একটু। জুই নামমাত্র রাষ্ট্রপ্রধান, না কিছু ক্ষমতা আছে তার কাছে অনেক, তবে বাংলাদেশে হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষমতা থাকে না, সেই আর কি। সবাই একটু 13 নম্বর আনসার করবেন। নীল আকাশ 13 ঘ। ইতি 13 খ। আচ্ছা, আর ঠিক আছে, আমরা কমেন্ট আসতে থাকুক, আমরা আলোচনা করতে থাকি। আচ্ছা, এই ভোটাভুটিটা কিন্তু এখনো শুরু হয়নি। এই যে এখন যারা বিল অলরেডি প্রস্তাব করা হয়ে গেছে অর্থমন্ত্রী দ্বারা, এখন কিন্তু ভোটাভুটি শুরু হয়নি, তাহলে এটা কিন্তু সেকেন্ড রিডিং এ আসবে না, কারণ ভোটাভুটি কিন্তু এখন শুরু হয়নি, এখন বর্তমানে চলতেছে সেকেন্ড রিডিং। আচ্ছা, এরপরে বিলের উপর বিলের কমিটি হচ্ছে পর্যায়ে আলোচনা বিল, এটাও হবে না। কারণ হচ্ছে কোন বিলটা মানে উপস্থাপন করা হবে বা উত্থাপন করা হবে, সংসদে তোলা হবে, সেটা কিন্তু প্রথমে আগে এখানে একটা হচ্ছে কমিটিতে আলোচনা করা হয়েছে। এই করার পরেই না বিলটা উপস্থাপন করা হয়েছে বা উত্থাপন করা হয়েছে সংসদে, তার আগে কিন্তু করাই হয় নাই। তাহলে ওই এটা আবার ফার্স্ট রিডিং এর প্রথম ধাপ। তার মানে কমিটি পর্যায়ে আগেই ছিল, তারা একটা সিদ্ধান্ত নিয়েই তারপরে না হচ্ছে অর্থমন্ত্রীকে দিয়েছে। আগেই যদি উনি ওনার মন মতো বাসা থেকে নিয়ে আসে, তো আর দিতে পারবে না যে আমি অর্থমন্ত্রী, আমার মন চাইলো যা খুশি আমি নিয়ে আসলাম, নিয়ে এসে উপস্থাপন করলাম বা উত্থাপন করলাম, তা তো আর হবে না। প্রথমে কিন্তু আগে কমিটি আলোচনা চলছে, তার মানে এটা আরো আগেই শেষ। তারপরে সেটার উপরে কি চলছে, সে উপস্থাপন করছে উনি, এটা হচ্ছে ফার্স্ট রিডিং। এখন বর্তমানে চলতেছে হলো বিলের উপরে সাধারণ আলোচনা। এখন হচ্ছে যে বিভিন্ন দলের যারা এমপি আছে, বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য দলের যারা এমপি আছে, তারা এখন এই বিলটা নিয়ে আলোচনা করতেছে, বিতর্ক করতেছে। এইটাকে বলে সেকেন্ড রিডিং। ঠিক আছে, তাহলে এটা হলো বিতর্ক পর্যায়ে, যে এই বিলটা এমন হওয়া উচিত, এই বিলটা এমন হওয়া উচিত না, এই জায়গায় বিলে ঘাটতি হয়েছে, এই জায়গায় সংশোধন করা উচিত। এখনো বিল কিন্তু সংশোধন করার জায়গা আছে, এখন পর্যন্ত আছে, কারণ এখনো কিন্তু পুরোপুরি কিন্তু এখনো বিল পাস হয় নাই। অনেকে ভাবছি যে অর্থমন্ত্রী যেদিন বিল দিয়েছে ওইটাই মনে হয় চূড়ান্ত বিল, এমন কিন্তু না। এখন পার্লামেন্টে বিল কিন্তু হচ্ছে উত্থাপন করা হয়েছে, মানে বাজেট, সেটাই কিন্তু হচ্ছে চূড়ান্ত না কিন্তু। ঠিক আছে, তাহলে এখন কিন্তু হচ্ছে কি চলতেছে, একটা বিতর্ক পর্যায়ে আছে। এটা কিন্তু রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি চাইলে কিন্তু কি দিতে পারে, সংশোধন দিতে পারে। আবার চাইলে হচ্ছে যারা হচ্ছে এই যে এখানে যে কমিটিটা আছে তাদের কাছে যেতে পারে, তারাও কিছু সুপারিশ করতে পারে, সংশোধনী করতে পারে। তার মানে এখন কোন পর্যায়ে আছে, সেকেন্ড রিডিং পর্যায়ে আছে বর্তমানে জাতীয় অধিবেশন। আমাদের যে বাজেট অধিবেশন সেটা এখন আছে হলো সেকেন্ড রিডিং এ আছে। তাহলে আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানাবেন ক্লিয়ার কিনা এই পর্যন্ত। আমাদের আর 500 এমসিকিউ আছে, সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ দ্রুত শেষ করবো আমরা লাস্টে কয়টা। আচ্ছা, থার্ড রিডিং তো আর বলার প্রয়োজন হবে না আশা করি। থার্ড রিডিং তো ভোটাভুটি সর্বশেষ, তাহলে এই যে বিলের উপর ভোটাভুটি, কারণ এতক্ষণ ধরে প্রথমে তো আমরা উত্থাপন করছি ফার্স্ট রিডিং এ, সেকেন্ড রিডিং এ তো এটা আলোচনা করছি, এখন চলতেছে যেটা, এরপরে আমাদের হচ্ছে বিলটা নিয়ে ভোটাভুটি হবে। ঠিক
আছে, সংসদে ভোটাভুটি হবে, বিলটা পাস হবে নাকি হবে না। যদি সংসদে বিলটা গৃহীত হয়, সেই বিলটা তখন কি হয়ে যাবে, আইন হয়ে যাবে, আইনে পরিণত হয়ে যাবে। বিলটা যখন হচ্ছে ভোটাভুটিতে পাস করবে, তখন সেটা একটা কি হবে, আইনে পরিণত হবে। মিষ্টি আলহামদুলিল্লাহ ক্লিয়ার, রেহান ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা 14 নম্বর থেকে চলে যাই, যেহেতু এটা আমরা অলরেডি বলছি, আনসার বলছি। আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখবেন স্পিকার মাঝে মাঝেই বলে যে বিভিন্ন এমপি প্রশ্ন করে, আর সেটা হচ্ছে স্পিকার এই প্রশ্নটা এমপির কাছ থেকে নিয়ে হচ্ছে মন্ত্রীকে বলে থাকে যে আপনি তারকা চিহ্নিত প্রশ্নের আনসার দিন। তারকা চিহ্নিত প্রশ্ন বর্তমানে প্রেক্ষাপটে খুবই এটা রিলেটেড একটা প্রশ্ন। আমরা যারা হচ্ছে কোনো সময় দেখবেন আপনার সামনে বিভিন্ন নিউজ পেপারে বা বিভিন্ন হচ্ছে নিউজ চ্যানেলে শর্ট ভিডিও আসে, শর্ট ভিডিওতে অনেক সময় স্পিকার বলে থাকে যে তারকা চিহ্নিত প্রশ্নের আনসার দিন। তারকা চিহ্নিত প্রশ্ন, এখন তাহলে তারকা চিহ্নিত কি, লিখিত আনসার নাকি মৌখিক আনসার নাকি হচ্ছে বিল সংক্রান্ত প্রশ্নের আনসার নাকি খুবই গুরুত্বপূর্ণ নয় এমন প্রশ্নের আনসার? আপনারা এটা একটু আনসার করেন, তারপর আমি বলতেছি 30 সেকেন্ড পরে। দেখি আপনাদের কি অবস্থা, সবার বেসিকের কি অবস্থা সেটা চেক করা যাক। 14 এ, 14 নম্বর আমরা অলরেডি চলে আসছি। 15 নম্বর সবাই একটু আনসার করেন দ্রুত। আমরা ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সবাই 10 মিনিট সাথে থাকবেন, আর তাহলে হচ্ছে ইনশাল্লাহ। জাহিদ 15 ক। আচ্ছা, আর যারা পারবেন একটু চেষ্টা করেন সবাই। ভুল হলে তো এখান থেকে মারতেছেন, আপনাদের সমস্যা নাই, আর টাকা পয়সাও নিচ্ছে না। সবাই একটু কমেন্ট করেন। ইতি 15 ক, নীল আকাশ 15 গ সি। আচ্ছা, তাহলে আমরা আনসারটা দেখেই ফেলি। এটা হচ্ছে যে সকল প্রশ্ন হচ্ছে গ না ক না, কারোর আনসার এখন হয়নি এখন পর্যন্ত, যেটা মৌখিকভাবে চাওয়া হয়, ঠিক আছে, যেটা হচ্ছে মৌখিকভাবে চাওয়া হয়। খ, যেসব প্রশ্নের উত্তর মৌখিকভাবে চাওয়া হয় সেটাকে বলে তারকা চিহ্নিত প্রশ্ন। এখন মৌখিকভাবে কেন চাওয়া হয়, এখন প্রশ্ন দুই ধরনের আনসার করা যায়। মানে কোন প্রশ্নটা মানে হচ্ছে সংসদে হচ্ছে করা হবে সেটা কিন্তু আগে থেকেই ঠিক থাকে, সেটা কিন্তু আগে পাঠাতে হয়, তারপরে সেটার উত্তর কিন্তু মন্ত্রীর কাছে থাকেই, জাস্ট দেখে দেখে সে পড়ে। এখন অনেক সময় অনেক বড় একটা উত্তর, এত বড় উত্তর যদি মন্ত্রী পড়তেই থাকে তাহলে তো সংসদের টাইম নষ্ট হবে, সংসদের প্রত্যেক মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তো এই কারণে হচ্ছে মানে স্পিকার বা হচ্ছে সংসদের কমিটি তারা ঠিক করে দেয় যে এইটা হলো তারকা চিহ্নিত প্রশ্ন, তার মানে এইটা আপনি লিখিত আনসার দিতে পারবেন না, আপনাকে এটা মুখেই বলতে হবে। তার মানে মন্ত্রীর কাছে তো মন্ত্রীর পরিষদ কি জবাবদিহিতা দিবে কাকে, অন্য অন্য সংসদ সদস্যদের কাছে জবাবদিহিতা দিবে সে পার্লামেন্টে। এখন সে কিভাবে দিবে, লিখিত দিবে নাকি মৌখিক দিবে? সে চাইলে কিন্তু দুই ভাবে দিতে পারে, লিখিতও দিতে পারে, মানে এখন শোনাবে না, আপনাদের জনগণকে শোনাবে না, তিনি আনসার লিখিত দিয়েছে, সে জেনে নিবে এমপি পারলে। এমনও হতে পারে তার কাছে পাঠাই দেওয়া হবে, আপনি জেনে নেন আমি লিখিত আনসার দিয়েছি, এমনও হতে পারে, আবার মৌখিক হতে পারে। তো এখন যেটা তারকা চিহ্নিত প্রশ্ন সিলেক্ট হবে যে এটা তারকা চিহ্নিত প্রশ্ন, সেটা কখনোই লিখিত আনসার দেওয়া যাবে না, সেই প্রশ্নকে অবশ্যই সেই মন্ত্রী নিজের মুখ দিয়েই বলতে হবে, ঠিক আছে। এটা একটা ট্র্যাপ হয়ে থাকে অনেক সময়, বিভিন্ন হচ্ছে পার্লামেন্ট মেম্বার ট্র্যাপ এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে, আর মুখ দিয়ে বললে দেখা যাচ্ছে অনেক সময় ভুল ভ্রান্তি বা ভুল বলে থাকে। তো বা জনগণ তার মুখ দিয়ে শুনতে চায় যে আচ্ছা ঠিক আছে আপনাকেই বলতে হবে জনগণকে আপনি কি করতে চান, ঠিক আছে। তখন অনেক সময় কি হয়, জনগণ তার উপরে হয় খুশি হয়, না হলে হচ্ছে অনেক বেশি রাগান্বিত হয়, আক্রোশ প্রকাশ করে। তো এই যে মৌখিক ভাবে চাওয়া হয় এটা একটা ট্র্যাপ হইতে পারে অনেক সময়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যদি নিজ দলের কেউ করে থাকে সেটা আবার দেখা যাচ্ছে নিজেরা কৌশল করে করতে পারে জনগণের মাঝে প্রচার করার জন্য যে আমরা এটা করতেছি। তাহলে তারকা চিহ্নিত প্রশ্ন মানেই হচ্ছে সবসময় কি হবে, মৌখিক ভাবে উত্তর, ঠিক আছে। আশা করি ক্লিয়ার, সবাই সবাই ক্লিয়ার কেন একটু জানাবেন। আর মাত্র 4টা প্রশ্ন আছে আমাদের। আর কাস্টিং ভোট, এটা তো একটু আগেও বলছি একবার, স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ভোটাভুটি যখন সমান হয়ে যায় তখন সেক্ষেত্রে স্পিকার যে ভোটটা দেয় এটা হলো কাস্টিং ভোট। তো বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো পার্লামেন্টে ব্যালেন্স হয় নাই, মানে হচ্ছে দুই দলের, যার কারণে স্পিকারের ভোট কখনো প্রয়োজনই হয় নাই। অনেক বেশি জিতে একজন, আরেকজন কম জিতে, যার কারণে এটা কখনো প্রয়োজনই হয় নাই আজ পর্যন্ত কাস্টিং ভোট, ঠিক আছে। এটা স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলে। কখন হতে পারে, ধরেন মনে করেন যে বিএনপি 70 ভোট পাইলো, জামাত এখানে 70 পাইলো, এখন বর্তমান জামাতে আছে, বা আগে ধরেন আওয়ামী লীগ ছিল তারা মনে করেন যেখানে 70 পাইলো, তারা মনে করেন যেখানে হচ্ছে বিএনপি 70 পাইলো,
বা এক্স ওয়াই জেড নতুন একটা দল এনসিপি মনে করেন 70 পাইলো, বিএনপি বা জামাত এখানে 70 পাইলো, এক্স ওয়াই জেড যে পাই পাক, আমাদের কিছু না। এখন এইরকম যদি দুই দল সমান সমান ভোট পাই, তখন সেক্ষেত্রে স্পিকার একটা স্পেশাল পাওয়ার থাকে তার, সে যেখানে ভোট দিবে সেটাই পাস হবে। তো বাংলাদেশ ইতিহাসে এমন কখনো হয়নি, আর হওয়ার সম্ভাবনাও নাই। এরকম কখনো ব্যালেন্স হয় না, সব সময় অনেক বেশি পার্থক্য হয়। আচ্ছা, এটা মজার একটা ক্যাঙ্গারু পার্লামেন্ট, এটা মজার একটা শব্দ হচ্ছে, দেখেন পার্লামেন্ট আবার ক্যাঙ্গারু হয়, ক্যাঙ্গারু পার্লামেন্ট। ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় পশু, ক্যাঙ্গারু। আচ্ছা, ক্যাঙ্গারু পার্লামেন্ট বলতে কি বোঝায়, সবাই একটু আনসার করেন দেখি কি অবস্থা। হ্যাঁ, একসময় ক্যাঙ্গারু কোর্ট ছিল, জানেন মনে হয় সবাই। ক্যাঙ্গারু কোর্টটা একটু বলে দিই, পার্লামেন্ট সব আনসার করেন, আমি একটু বলে দিই। আচ্ছা, ক্যাঙ্গারু কোর্ট সেটাও কিন্তু একটা রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ, পড়াশোনা রাষ্ট্রবিজ্ঞানের একটা বৃহৎ পরিসরে। এখানে যে পরিমাণ তথ্য থাকে সেগুলো জিকেতে লাগে, সমাজ বিজ্ঞানে লাগে, আর স্কুল পর্যায়ে তো লাগবেই, আর এমনি এমনি নিজের জ্ঞান বৃদ্ধির জন্যও লাগে অনেক কিছু। কারণ আপনি যে লতে পড়বেন সেখানেও তো একটা ক্যাঙ্গারু কোর্ট হইতেও পারে, আপনি জানতে হতে পারে। তার মানে যে কোনো বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান একটা বৃহৎ পরিসরে আলোচনা করে, যার অনেক কিছু লাগে। তো ক্যাঙ্গারু কোর্ট আসলে কি? ক্যাঙ্গারু কোর্ট মানে হচ্ছে, মনে করেন যে হচ্ছে ধরেন একটা ক্যাঙ্গারু কোর্ট, সেই কোর্টে হচ্ছে আপনার পক্ষেই বিচারক, আপনার পক্ষে আইনজীবী, সবকিছু আপনার পক্ষে। কিন্তু মানে হচ্ছে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন মনে করেন যে বিশাল মানে হচ্ছে একটা বিচার কার্য চলতেছে। মানে এমন উপস্থাপন করা হচ্ছে কি বিশাল বিচার চলতেছে মনে করেন যে, বাট বাস্তবে বিচারপতিও আপনার পক্ষে, দেখা যাচ্ছে যে হচ্ছে যারা হচ্ছে মানে হচ্ছে আইনজীবী আছে এই পক্ষে তারাও আপনার পক্ষে, যারা আপনার বিপরীতে আছে তারাও পরোক্ষভাবে আপনার পক্ষে জাস্ট বিপরীতে দাঁড়াইছে। এটাকে বলে ক্যাঙ্গারু কোর্ট, মানে একপাক্ষিক বিচার, মানে সবকিছু এক পক্ষে। এটাকে বলে ক্যাঙ্গারু কোর্ট। তাহলে ক্যাঙ্গারু পার্লামেন্ট কি হবে? এমন কিছুই হবে। পিডিএফ দেয়া হয় না কেন? আমি তো ভর্তি শিক্ষার্থী, আপনারা যোগাযোগ করেন, অবশ্যই পিডিএফ দিবে। আপনার মন খারাপ করেন না, হয়তো ভুল হতে পারে, অনেক টেকনিক্যাল অনেক সময় সমস্যা হতে পারে, যোগাযোগ করেন, ইনশাল্লাহ দিবে পিডিএফ। অনেক আনসার করছে 17 ক, 17 ক, 17 ক। যাক, আলহামদুলিল্লাহ সবারই হয়েছে। তাহলে যখন সরকার দলীয় প্রভাবে বিলের গুরুত্বপূর্ণ অংশগুলো শুধু আলোচিত হয়, কিন্তু অন্যান্য অংশ কি করা হয়, বাইপাস করা হয়। মানে এক দলের কথা নেওয়া হয়, আর দলকে কথা বলতে দেওয়া হয় না। ঠিক আছে, ভোট তো ভোট নেওয়া হয় না, ভোটের কাজও নাই। মানে যদি খুবই কম ভোট থাকে তার ভোট নেওয়াও যা, না নেওয়াও তাই। কিন্তু ভোট না হোক, একটু কথা তো বলতে দিবে শান্তি করে। অনেক সময় দেখবেন আপনার যদি একটা ক্ষতি হয়, আপনি কি মানুষকে গালমন্দ বলে শান্তি পান মনের মধ্যে, টাকা গেছে গেছে, গালমন্দ তো করতে পারছি। তো এখন কথা তো একটু বলতে দিবে, তাও দেয় না যখন, তখন সেটা হচ্ছে ক্যাঙ্গারু পার্লামেন্ট বলা হয়। এবার একটু কঠিন প্রশ্ন, যে ফিলিবাস্টারিং পার্লামেন্ট কাকে বলে? ঠিক আছে, ফিলিয়াটা আমি বলে দিই, যে কোনো বিল পাশ করার সময় ইচ্ছা করে মানে দেরি করা, ঠিক আছে, কালক্ষেপণ করা, এটাকে বলে ফিলিবাস্টারিং পার্লামেন্ট। ঠিক আছে, ইচ্ছা করে কালক্ষেপণ করা। এখন সেটা প্রকৃতপক্ষে ইচ্ছাকৃত নাকি আসলেই দরকার, সেটা কিন্তু হচ্ছে বিবেচনায় নিতে হবে। যেমন মনে করেন যে আহ, ইউনুস গভর্নমেন্ট, যারা ইউনুস সরকার বলা হয়, মানে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় শর্টকাটে কোনো সরকার থাকলে তাকে কি বলে, হাসিনা সরকার, ইউনুস সরকার, তারেক রহমান সরকার, তারেক সরকার। ঠিক আছে, তাহলে ইউনুস সরকারের সময় কিছু মানে হচ্ছে অধ্যাদেশ দিয়ে গেছিল রাষ্ট্রপতি, তার সবগুলা কিন্তু পাশ করানো হয়নি সংসদে। কিছু মনে করেন যে আবার মানে হচ্ছে উপস্থাপনই করা হয়নি, সেগুলো রিজেক্টও করা হয়নি, পাশও করানো হয়নি। তো এরকম যে অবস্থা তাকে বলে লুপ। ঠিক আছে, লুপ মানে হচ্ছে ওগুলো অটোমেটিক বাতিল হয়ে গেছে। এখন কেন বাতিল করছে? সেগুলো কি হচ্ছে মানে সরকার দল চায় না বর্তমান, মানে বিএনপি কি চায় না, নাকি হচ্ছে কি জন্য বাতিল করছে? এখন এটা দুই রকম হতে পারে। এক, তারা এটা হচ্ছে চাই কিন্তু অন্যভাবে চাই, ঠিক আছে, কিন্তু অন্যভাবে, অন্যভাবে চাই। আর নাহলে দুই চায় না, এরকম হতে পারে। তার মানে হচ্ছে সেটা কিন্তু চাইতেও পারে, আবার নাও চাইতে পারে। এখন দেখা যায় জুলাই সনদ আছে, ধরেন এটা সবকিছু ঠিকঠাক আছে, তারা এমন ভাবেই চায় যেভাবে বিল অধ্যাদেশ দেওয়া হয়েছে, কিন্তু তারা ইচ্ছা করে লেট করতেছে, তখন সেটা বলা হবে যে ফিলিবাস্টারিং পার্লামেন্ট। মানে এই পার্লামেন্ট সবসময় ইচ্ছা করে লেট করে। কিন্তু জুলাই সনদ যেভাবে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে বিএনপি তার থেকে ভালো বা তার থেকে খারাপ সেটা তারা জানে, বা কিভাবে চাই। ঠিক আছে, বা যে কোনো বিল, সেটা জুলাই সনদ বলে না, যে কোনো বিলই তারা অন্যভাবে চাচ্ছে, সেটা ভালোও হতে পারে আবার
খারাপ হতে পারে, যেমন মানবাধিকার, এটা হচ্ছে একটা যে গুম সনদ, গুম আইন, মানবাধিকার আইন, এগুলা কিন্তু অধ্যাদেশগুলো কিন্তু বিএনপি পাশ করায় নাই। তো বিএনপি এই ক্ষেত্রে যুক্তি দিচ্ছে সালাউদ্দিন, হচ্ছে পার্লামেন্ট মেম্বার সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয়, তিনি আনসার দিচ্ছে কি, যে এগুলো আমরা আরো গভীর ভাবে মানে হচ্ছে কি করতে চাই, আলোচনা করে আমাদের মধ্যে তারপরে আইন পাশ করতে চাই। তো সেটা যদি পাশ করাই যদি আরো গভীর ভাবে ভালোর জন্য, তাহলে ভালো, আর যদি না চাই তাহলে কিছু করার নাই। তো এই জন্য কোনো কিছু ইচ্ছাকৃত ভাবে পিছানো হয় সেটাকে বলে হচ্ছে ফিলিবাস্টারিং। এখন যদি ইচ্ছাকৃত ভাবে না পিছায়, যদি সত্যি সত্যি যদি হচ্ছে কোনো দরকার থাকে যে না এটা আমি অন্যভাবে দরকার, আরো সংশোধন দরকার, আরো ভালোভাবে দরকার, তাহলে সেটা কিন্তু বলা যাবে না যে ফিলিবাস্টারিং পার্লামেন্ট। তাই বর্তমান পার্লামেন্টকে এখন পর্যন্ত আমরা কি বলতে পারবো না, ফিলিবাস্টারিং বলতে পারবো না। এই বিলগুলা যখন আবার উত্থাপন করা হবে মানবাধিকার পরিষদ, মানে মানবাধিকার নিয়ে, তারপরে হচ্ছে দুর্নীতি নিয়ে, তারপরে হচ্ছে গুম নিয়ে, এই বিলগুলা যদি দেখি যে পরবর্তীতে আসলেই চেঞ্জ করছে এবং সেগুলা বিএনপি ভালোভাবে করছে, তাহলে বোঝা যাবে যে না সেটা ফিলিবাস্টারিং ছিল না। কিন্তু যদি আমরা পরে দেখি যে এই বিলগুলা যেভাবে ইউনূস সরকার দিছিল হুবহু সেইভাবে পাশ করা হয়েছে, বা তার থেকে আরো খারাপ ভাবে পাশ করা হয়েছে, যেটা আসলে জনগণের কোনো উপকার হবে না, তাহলে সেটাকে আমরা বলবো ফিলিবাস্টারিং পার্লামেন্ট। ঠিক আছে, লাস্ট আরেকবার বলতেছি, যে যে বিলগুলো সংসদে উত্থাপন করা হয়নি সেগুলো যদি পরবর্তীতে আরো ভালোভাবে বিল পাশ করা হয় যেটা জনগণের আরো বেশি উপকার হচ্ছে, তাহলে তো ভালো, তাহলে তো আমরা বলতে পারবো না যে ফিলিবাস্টারিং পার্লামেন্ট। কিন্তু যদি দেখি যে পরবর্তীতে হুবহু এমনই পাশ করা হয়েছে অনেক গবেষণা করে, তার মানে বোঝা যাবে ইচ্ছা করে করছে। আর যদি দেখি যে না আরো খারাপ ভাবে পাশ করা হয়েছে, তাহলে বোঝা যাবে ইচ্ছাকৃত হুবহু করলো বা খারাপ ভাবে করলো, তাকে ফিলিবাস্টারিং পার্লামেন্ট। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত সবাই? আর দুইটা প্রশ্ন আছে আমাদের, সবাই এটা ক্লিয়ার কেন একটু বলেন, এটা একটু ডিপ কনসেপ্ট, তাই আমি 2-3 বার বলছি যাতে ভালোভাবে বুঝেন সবাই। আমাদের দুইটা এমসিকিউ আছে, তাহলেই শেষ। এটা তো বর্তমানে খুবই আলোচনায় আছে, ছায়া মন্ত্রিসভা, শ্যাডো ক্যাবিনেট। ঠিক আছে, আমরা ছায়া বাজেটও দেখি অনেক সময়। আচ্ছা, জুই বলছে বিরোধী দলের। 19-এর বি, মিষ্টি বলছে ক্লিয়ার, জাহিদ 19-এর খ। হ্যাঁ, তাহলে ছায়া মন্ত্রিসভা হচ্ছে বিরোধী দল, মানে হচ্ছে এটা কেন করা হয়, ধরেন আপনার একজন মানে সরকার দলের অর্থমন্ত্রী আছে, ঠিক আছে, সরকার দলের একজন অর্থমন্ত্রী আছে, তো এটা ছায়া মন্ত্রিসভাতে মনে করেন এটা হচ্ছে গভর্নমেন্টের, তো এটা হচ্ছে মনে করেন যারা বিরোধী থাকে তারা একটা মনে করেন যে হচ্ছে অর্থমন্ত্রী দিল, এখন তার কাজ হচ্ছে এই হুবহু মনে করেন সেম দিল, তার কাজ হচ্ছে একে সবসময় চাপে রাখা। এখন যদি নির্দিষ্ট অর্থমন্ত্রী মনে করেন না থাকে এখানে ছায়া মন্ত্রিসভাতে মানে বিরোধী দলে, তাহলে কি হয়, সবাই সবাইকে নিয়ে গবেষণা করলে আদৌ কোন জায়গায় ফোকাস দিবে, কোনো ফোকাস ঠিক থাকবে না। এই জন্য নির্দিষ্ট এক একজনকে একটা দায়িত্ব যদি ভাগ করে দেওয়া যায়, যে ভাই আপনি হচ্ছে শুধু অর্থ মন্ত্রণালয়টা দেখবেন, আপনি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে দেখবেন, তাহলে কিন্তু সে অনেক বেশি গবেষণা করতে পারবে, সরকারকে অনেক বেশি চাপ সৃষ্টি করতে পারবে যে আপনি এটা হচ্ছে না, এটা করেন। আর যদি সে সবাই সবকিছুর উপর নজর রাখে তাহলে তো আর হবে না, এন্ড সবাই তো আর হচ্ছে সবকিছু নজর রাখা সম্ভব না। ঠিক আছে, আচ্ছা আমাদের লাস্ট প্রশ্ন দেখি কি আছে আমাদের লাস্ট প্রশ্নতে। আচ্ছা, একটা দারুণ প্রশ্ন দিয়ে শেষ আজকের মতো আমাদের। এটা দেখেন পারেন কিনা সবাই, যে একটি কার্যকর ও গণতান্ত্রিক আইনসভা সম্পূর্ণ বিপরীত, মানে একটা কার্যকর আইনসভা তো বুঝছেন যেটা হচ্ছে আসলে ফাংশন করে যে পার্লামেন্টটা, এই পার্লামেন্টের বিপরীত পার্লামেন্ট কি? এটা লাস্ট একটা একটা কঠিন প্রশ্ন এবং দারুণ প্রশ্ন, এটা দিয়ে আমরা শেষ করবো আজকের মতো ইনশাল্লাহ। আজকে এক্সামটা দিতে পারলাম না, ফোনে চার্জ ছিল না, একটু চার্জ দিয়ে রাখবেন আগে থেকে যাতে এমন সমস্যা না হয়। এটা আমাদের আজকের মতো লাস্ট প্রশ্ন, এটা একটু আমরা আলোচনা করে শেষ করব। আপনারা বলেন এখানে কোনটা হতে পারে, যে একটা কার্যকর গণতান্ত্রিক আইনসভার বিপরীত কি হতে পারে, কোন পার্লামেন্ট? বহুদলীয়, এটা বিকক্ষ হয়ে গেছে, এটা দ্বিকক্ষ হবে, একটু ঠিক করে নিতে হবে। যাই হোক, সার্বভৌম আইনসভা, রাবার স্ট্যাম্প পার্লামেন্ট, রাবার স্ট্যাম্প পার্লামেন্ট, এই চারটার মধ্যে কোনটা হবে? এটাই লাস্ট আমাদের আজকের। সবাই একটু কষ্ট করে এটা শুনে যাবেন, এটা দারুণ একটা প্রশ্ন।
এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু সবাই পারবে না। এই একটা প্রশ্ন আপনার অতিরিক্ত ঠিক হবে নাকি, হ্যাঁ আপনার দেখা যাচ্ছে মোট রাষ্ট্রবিজ্ঞানের সিট আছে হচ্ছে প্রভাষক পড়েছে 137টা, ঠিক আছে, এটা যদিও জিকেতেও কাজে লাগতে পারে। তো দেখা যাচ্ছে আপনি 1 মার্কের জন্য কিন্তু 137 পেজে যেতে পারেন, মাত্র 1 মার্কের জন্য। এটা একটু ডিপ প্রশ্ন ভিতর থেকে। নীল আকাশ 20-এর বি, ইতি 20-এর বি, জাহিদ 20-এর ঘ। আচ্ছা, এখন কেউ বি বলছে, কেউ ডি বলছে। আচ্ছা, আর দু একজনের দেখি, দেখে আমরা আলোচনা করতে যাব। শাহ আলম আব্দুল লতিফ, বহুদলীয় পার্লামেন্ট। ধূসর রঙা মেঘ খ, মিষ্টি খ। আচ্ছা, এটা হয় নাই, একজনের শুধুমাত্র মনে হয় হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে রাবার স্টাম্প পার্লামেন্ট। এখন এই জিনিসটা কি সেটাই বুঝে আমরা শেষ করবো আজকের মতো। এটা আমরা বুঝাই দিচ্ছি রাবার স্টাম্প কি। ধরেন এখন বর্তমান প্রেক্ষাপটই ধরেন, মোট আমাদের সংসদ সদস্য হচ্ছে কত আছে, মানে অতিরিক্ত আছে 50 জন, সেটা বাদ দিলাম, বেসিকটাই ধরি। আচ্ছা, 300 জনের মধ্যে মনে করেন যে বিএনপির এদিকে আছে 215 জন, ঠিক আছে, আর এদিকে টোটাল আছে মনে করেন সাপোজ 85 জন, আরো স্বতন্ত্র সহ 85 জন। এখন এখানে 215 জন আর স্বতন্ত্র সহ এদিকে 85 জন, ধরেন 300 জন আছে। এখন সাপোজ একটা বিল, মনে করেন যে আমি একটা বিল দিলাম, খুবই খারাপ বিল, মনে করেন যে জনগণকে একদম শেষ করে ফেলবে বিলটা, যে যদি পাশ হয়, ভুলেও পাশ হয়। বা একটা আইন পাশ করতে কত ভোট লাগে, 3/2, তার মানে 200টা ভোট লাগে। কত, মানে একটা পুরো সংবিধান যদি চেঞ্জও করতে চাই তাও কত ভোট প্রয়োজন, 200। এখন বিএনপির কাছে অতিরিক্ত কি আছে, 15টা, আর তাও অতিরিক্ত 15টা ভোট আছে। এখন আমার মন চাইলো কালকে আমি করে দিলাম যে বাংলাদেশে কোনো সংবিধান থাকবে না, ইনি হবে কালকে থেকে রাজা, আগামী 50 বছর, আগামী 50 বছরের জন্য একজন আমি ঘোষণা করলো যে ইনি রাজা থাকবে। এখন সেটা যাতে পার্লামেন্টে ধরেন পাশ করবে। এখন বিএনপি চাইলেই, বা যে সরকার মনে করেন যে 2/3 পাবে, সে চাইলেই কিন্তু এখানে পাশ করতে পারতেছে, তার মানে তার কাছে কিন্তু এখানে অসীম ক্ষমতা, 215টা। আরেকজনের কাছে এর ভোট দিলেও কিছু না, না দিলেও কিছু না। এটা কিন্তু আবার বর্তমান প্রেক্ষাপটে বলতেছি এমন কিন্তু না যে এবার হচ্ছে বিরোধীকে হেই করতেছি, এরকম কিছু না। মানে এটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে এমন, একজনের কাছে 3/2 ভাগের চাইতেও বেশি ভোট আছে, যে কোনো বিল সর্বোচ্চ লাগে কত, 3/2 ভাগ। কিছু জায়গায় 51% লাগে, আর কিছু জায়গায় হচ্ছে 3/2 ভাগ লাগে, 66%-এর বেশি লাগে। তো এখানে অলরেডি 60%-এর বেশি আছে, তার মানে সে যা খুশি পাস করতে পারতেছে। তো এইরকম যে একটা মনে করে আইনসভা, এই আইনসভা থাকাও যা, না থাকাও তাই অনেকটা। তো এই আইনসভাতে শুধুমাত্র সমালোচনা করা যায়, মানে আপনাকে আমি কিছু করতে পারবো না, মানে দুটা কথা শোনাতে পারবো, ভাই এটা ঠিক হলো না, কিন্তু এর বেশি কিছু করার নাই আমার। তো এই যে পার্লামেন্ট, একে বলে রাবার স্টাম্প পার্লামেন্ট। তার মানে একজনের কাছে অসীম ক্ষমতা, আরেকজন বিল আটকাতে পারতেছে না। এখন এইটা কখন মানে হতো না, যদি বিএনপির কাছে থাকতো 199টা, আর যদি মনে করেন বিরোধী দল সবার কাছে মনে করেন তার একটা জোট, তাদের কাছে আছে 101টা, মাত্র এইটুকু যদি পার্থক্য হইতো, তাহলে কিন্তু তারা হচ্ছে সব বিল আটকাতে পারতো না, কিন্তু অ্যাটলিস্ট সংবিধান চেঞ্জ কিন্তু আটকাতে পারতো তারা, ঠিক আছে। তারা কিন্তু হচ্ছে সংবিধান চেঞ্জ আটকাতে পারতো অ্যাটলিস্ট। তখন কিন্তু আর আমরা বলতে পারতাম না যেটা রাবার স্টাম্প পার্লামেন্ট, মানে খুবই দুর্বল একটা পার্লামেন্ট, কারণ তাদের কিছু হলেও ক্ষমতা থাকতো, ঠিক আছে। তাহলে বিএনপি কিন্তু এর আগের মেয়াদে একবার 193টা পাইছিল, তখন কিন্তু এটা ছিল না বিএনপির কাছে, মানে এত অসীম ক্ষমতা ছিল না। এখন যে অসীম ক্ষমতাটা পাইছে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত নিয়ে বলতেছি না, এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বর্তমান প্রেক্ষাপট থেকে বললাম। তার মানে একজনের কাছে অসীম ক্ষমতা, সেটা থাকা মানে হচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে তার কাছে হিউজ আছে, আর আরেকজনের কাছে কিছুই নাই। এই যে সিচুয়েশনটা তৈরি হবে, এই সিচুয়েশনকে বলা হবে রাবার স্টাম্প পার্লামেন্ট। আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস শেষ। আর যারা ভর্তি হতে চান, যে লাইভ থেকে ভর্তি হলে তো অবশ্যই লেখাই আছে 75% ছাড় আছে। তারা হচ্ছে অবশ্যই, যারা হচ্ছে মানে দুটো একসঙ্গে ভর্তি হতে চান,
তারা হচ্ছে জিএস লিখবেন, যারা সাবজেক্টিভ ভর্তি হতে চান এস, আর যারা হচ্ছে জেনারেলে ভর্তি হতে চান তারা জি লিখবেন, আর যারা দুটো একসঙ্গে ভর্তি হবেন তারা জিএস লিখবেন। যারা ক্লাসটা দেখে যারা মনে করতেছেন যে আমাদের কোর্সটা অবশ্যই ভালো কিছু হবে, যখন আমরা কিন্তু মূল ক্লাস নিব রাষ্ট্রবিজ্ঞানের, তখন কিন্তু একটা ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টা হবে এবং সেখানে আরো ডিপলি আলোচনা করা হবে একটা টপিকের উপরে, ঠিক আছে? তখন কিন্তু আরো আমরা অনেক ইনফরমেশন জানবো। যারা মনে করতেছেন আমাদের কোর্সটা হচ্ছে অবশ্যই জেনুইন অথেন্টিক ভালো, যে আমরা শুধুমাত্র এমসিকিউ আনসার যে 20-এর ঘ টিক দিয়ে দিয়ে চলে গেলাম, এমন কিন্তু না। যারা মনে করতেছেন আমাদের কোর্সটা আসলেই ভালো, তারা আমাদের হচ্ছে ইনবক্সে নক করতে পারেন ভর্তির জন্য, কমেন্টেও নক মানে লিখতে পারেন, কমেন্টে লিখেন যে জি বা এস, এস মানে আমাদের সাবজেক্টিভ আর জি এস মানে হচ্ছে জেনারেল প্লাস সাবজেক্টিভ, তাহলে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কি করবে, যোগাযোগ করবে। তো ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমাদের হচ্ছে দেখা হবে পরবর্তীতে আবার নেক্সট সপ্তাহে বুধবারে ঠিক এই সময় 7:30টার সময় দেখা হবে। আমরা পরবর্তী সপ্তাহে আবার ইনশাল্লাহ সবাই একসঙ্গে দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, লাস্ট একটু আল্লাহ হাফেজ দিয়ে আমরা আসলাম। আচ্ছা, ক্লাসটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে জানাবেন, তাহলে আমি একটু আগ্রহ পাবো যে আপনাদের ক্লাসটা ভালো লাগছে। তাহলে আমারও একটু হচ্ছে আগ্রহ, আর যদি কোনো জায়গায় আমার ল্যাকিংস থাকে তাহলে সেটা আপনারা বলবেন যে আমার স্যার এটা হচ্ছে ল্যাকিংস আছে বা এই জিনিসটা চেঞ্জ করলে ভালো হয়। আপনারা সবাই গঠনমূলক সমালোচনা করতে পারেন বা আপনার রিভিউ দিতে পারেন, ঠিক আছে? আপনাদের সবার জন্য কমেন্ট উন্মুক্ত আছে। আপনারা ভালো লাগলেও বলবেন ভালো, খারাপ লাগলে বলবেন যে স্যার খারাপ লাগলে শুধু লিখে রাখবেন না যে খারাপ লাগছে, কি কারণে লাগছে সেটা একটু মেনশন করলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ইমপ্রুভ করার জন্য। কারণ টিউটোরিয়াল সবসময় সর্বোচ্চ ভালো সার্ভিস দিতে হচ্ছে আপনার জন্য, আপনাদের জন্য সবসময় ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা হচ্ছে কি সংকল্পবদ্ধ। তাহলে আমরা চেষ্টা করব যে আরো ভালো সার্ভিস দেওয়া যায়। সেজন্য আপনারা সবাই গঠনমূলক কমেন্ট করবেন, ভালো হলে অবশ্যই ভালো বলবেন, আর খারাপ হলে কেন খারাপ হয়েছে, আপনার কি চেঞ্জ করলে আপনার ভালো লাগবে সেটা আপনারা বলবেন। আপনারা আমাদের কি মূল শ্রোতা, আপনাদের ইচ্ছা অনুযায়ী কি হবে ক্লাসগুলো হবে। আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগছে নাকি খারাপ লাগছে, ক্লাসগুলো বুঝছেন কিনা, কেমন ক্লাস হয়েছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই, টাটা।